আজকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার পরে এটি পঞ্চম রায় এবং আমাদের ট্রাইব্যুনাল একের তৃতীয় রায়। আজকে 5 জন আসামি ডিএমপির তৎকালীন কমিশনার হাবিব রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম, খিলগাঁও থানার ওসি রামপুরা থানার ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং সাব ইন্সপেক্টর তরিকুল ইসলাম। এই 5 জন আসামির বিরুদ্ধে আমাদের আইসিটি বিডি কেস নাম্বার 3/2025 এই মামলাটির বিচার শেষে আজকে রায় প্রকাশিত হয়েছে। এই মামলার ঘটনায় 2 জন শহীদ হওয়ার ঘটনা এবং 2 জন গুরুতর আহত হওয়ার ঘটনা ছিল। এই মামলার মধ্যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিব রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। মৌখিক নির্দেশনা ছিল কোমরে গুলি করার, বাস্তবে সকলকেই বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলার অপর আসামি যে রাশেদ যিনি এডিসি ছিলেন, তার নেতৃত্বে 19 জুলাই 2024 তারিখে রামপুরায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং তাদেরকে আহত হওয়ার ঘটনা ঘটে। চঞ্চল সরকার কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে নির্বিচারে গুলি করে। তিনি একটি ভিডিও বার্তায় উনি এই ঘটনা স্বীকার করেন। তারিকুল ইসলাম তিনি চঞ্চল চন্দ্র সরকারের সাথে এই আহত এবং নিহতদের নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করে এবং আহত করে। এই মামলার মধ্যে চঞ্চল সরকার তাকে গ্রেফতার করা হয়, তাকে গ্রেফতার করা সম্ভব হয় এবং গ্রেফতার হওয়ার পরে তিনি একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট দেন এবং তিনি এই গুলি করার ঘটনা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি আমাদের অন্যতম ভিকটিম আমির হোসেনকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করার অপরাধ তার বিরুদ্ধে প্রমাণিত হয়। সেই কারণে তার বিরুদ্ধে শুধু আমির হোসেনকে গুলি করার যে চার্জ সেটা প্রমাণিত হয় এবং তাকে সেই চার্জে তাকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে এবং অন্য যে চার্জগুলো ছিল, যেমন মায়া ইসলামকে হত্যা করার ঘটনা কিংবা আমাদের নাদিম মিজানকে হত্যা করার ঘটনা, বাসেত মুসা খানকে যে আহত করার ঘটনা, এই 3টি চার্জ তার বিরুদ্ধে প্রমাণিত না হয় এই 3টি চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা মনে করি চঞ্চল চন্দ্র সরকারের যে এই রায় এটি যথার্থ হয়েছে এবং আমরা এই রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করছি। আমরা এই মামলার মধ্যে অপর যে আসামি কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা, এই সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। এই অপর যে আসামি তরিকুল ইসলাম, তার বিরুদ্ধেও এই তাদের সহযোগী হিসাবে তারা তাকে এই হত্যাকাণ্ড এবং আহত করার যে অভিযোগ, যে চার্জ ছিল সেটি প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। আমরা মনে করি এই মামলার মধ্যে আমরা 14 জন সাক্ষ্য দিয়েছিলাম। 14 জনের সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। 14 জনই ভিকটিম পরিবারের 4 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন
এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল, সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল, সেগুলো আমরা উপস্থাপন করেছি। এবং আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। মাননীয় ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণ দিয়েছেন যে হাবিবুর রহমান কমিশনার অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে তিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে তার অধীনস্থদেরকে তিনি উস্কানি দিয়েছেন এবং এই হত্যাকাণ্ড এবং আহত নিহত হওয়ার ঘটনায় তিনি প্রত্যক্ষ ভূমিকা তিনি পালন করেছেন। শুধু তাই না, এভিডেন্সে এসছে যে এই হাবিবুর রহমান কমিশনার এই হত্যাকাণ্ড ঘটনা 19 তারিখে হত্যাকাণ্ড ঘটনার পর তিনি 21 অথবা 22 তারিখে যারা এই রাশেদের নেতৃত্বে যারা অংশগ্রহণ করেছিল এই হত্যাকাণ্ডে তাদেরকে প্রত্যেকে 1000 এবং ওসিকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন 21 অথবা 22 তারিখে। এবং কত অমানসিক এবং বর্বরতা যে তৎকালীন সরকার এবং তার যে পেটুয়া বাহিনী এই হাবিবুর রহমান কমিশনার সহ আরও যারা এই দুষ্কৃতিকারীরা ছিল, তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে তারা নির্বিচারে মানুষকে আহত এবং নিহতের ঘটনা তারা ঘটিয়েছে। আমরা মনে করি যে তাদের মধ্য থেকে আজকে যে 5 জন আসামি, হাবিবুর রহমান কমিশনার, এডিসি রাশেদ, ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল এবং তারিকুল ইসলাম, তাদের বিরুদ্ধে যথার্থ বিচার হয়েছে এবং তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করি যে আমাদের যে শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তারাও এর একইভাবে আমাদের সাথে সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু অধিকাংশ আসামিরাই পলাতক। আজকে একজন গ্রেপ্তার, 4 জন পলাতক, এর আগেও যে বাকি 4টা মামলা রায় হয়েছে, অধিকাংশ আসামিরা পলাতক। আমরা দেখছি যে এই পলাতকদের গ্রেপ্তারে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, আমরা কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না। এবং এ বিষয়ে প্রসিকিউশনের তরফ থেকে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? আমাদের আগের যে 4টি রায় হয়েছে আপনাদের অবগত জানাচ্ছি যে ওই মামলাগুলোতে যে কয়জন আসামি পলাতক আছে তাদের প্রত্যেকের ওয়ারেন্ট আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং ইতিমধ্যে একজন আসামি গ্রেফতার হয়েছেন। আমাদের রংপুরের যে ভিসি ছিল তাকে আমাদের প্রণামূলে গ্রেফতার করে আনা হয়েছে এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি এবং অন্যান্য যে প্রক্রিয়া আমাদের আইনের 20-3 ধারায় যে প্রক্রিয়া আমাদেরকে গ্রহণ করার সুযোগ আছে, আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। আজকের যে রায়টি হলো সেই রায়টিও আমরা একইভাবে যে আমাদের পলাতক হাবিবুর রহমান কমিশনার ডিএমপি, পলাতক রাশেদ, পলাতক ওসি মশিউর এবং পলাতক তরিকুল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের গ্রেপ্তারে পড়ানো যাবে আমাদের আইনের 20-3 ধারা অনুযায়ী। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। কোর্টের একটা অবজারভেশন ছিল যে মানে গ্র্যাভিটি অফ অফেন্স বিবেচনায় সর্বোচ্চ শাস্তি ডিজার্ভ করে, একটু বলবেন না? এটা তো আমি বললাম যে এটা মাননীয় ট্রাইব্যুনাল খুব পরিষ্কার করে অবজারভেশন দিয়েছেন যে মায়া ইসলাম উনি পেটে গুলিবিদ্ধ হয়েছেন এবং এটা অত্যন্ত নিষ্ঠুর যে বাসেদ খান মুসাকে গুলি করেছে একটা শিশু বাচ্চা। সে আইসক্রিম খেতে গিয়েছিল, সে আইসক্রিম খেতে চেয়েছিল, তার বাবা তাকে নিয়ে যাচ্ছিল আইসক্রিম কিনে দিবে। তার মা অর্থাৎ শিশুটির দাদি পিছনে পিছনে যাচ্ছিল যে বাবা আইসক্রিম কিনে দেওয়ার পরে যাতে শিশু বাচ্চাটিকে আবার দাদি ফেরত নিয়ে আসে বাসায়। ঠিক এই পর্যায়ে পুলিশ নির্বিচারে গুলি করে শিশু মুসাকে বা মাথায় এক পাশ দিয়ে গুলি করে গুলিটা অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। সেই গুলিটা আবার দাদির পেটে লেগে দাদি মৃত্যুবরণ করে পরবর্তীতে।
এবং আরেকটি জিনিস দেখা গেল যে নাদিম মিজান তিনি মসজিদ থেকে বের হয়ে তার সতীর্থদের সাথে তিনি বাসায় ফিরছিলেন। সেখানে তার অজু করা অবস্থায় নামাজ পড়ে মাত্র ফেরার পথে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, তিনি স্পট ডেড হন। আরেকজন যিনি মায়া ইসলাম, তিনি কিন্তু ওই গুলিবিদ্ধ হওয়ার পরে পরবর্তীতে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমির হোসেন উনি আত্মরক্ষার্থে কার্নিশে ঝুলে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। সেই হায়ানার দল তখন তাকে কিন্তু প্রথমে বলেছে ঝাঁপ দেওয়ার জন্য, তিনি ঝাঁপ দেন নাই বলে ওই কার্নিশে ঝোলা অবস্থায় তাকে গুলি করেছে এবং এই 6টা গুলি নির্বিচারে গুলি করেছে, তাকে চিরদিনের মতো পঙ্গু করে দিয়েছে। যে মুসা, যে একটা শিশু বাচ্চা, আজ এখন সে পঙ্গুত্ব বরণ করে সে এখন সমাজের একটা বোঝা হিসাবে তিনি করেছেন। এই হায়ানার দল তাকে গুলি করে আজকে তাকে পঙ্গুত্ব বরণ করে তার বাকি জীবন চলতে হবে। এই যে গ্রেভিটি অফ অফেন্স, যে 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো, এইটাই হচ্ছে গ্রেভিটি অফ অফেন্স। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কারণেই আজকে ট্রাইব্যুনাল 3 জনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, 1 জনকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, 1 জনকে 20 বছরের শাস্তি দিয়েছে। আমরা মনে করি যে অত্যন্ত সুচিন্তিতভাবে এই রায়টি দেওয়া হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে যে রায় হয়েছে এটি আইন অনুযায়ী যথার্থ হয়েছে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এইটা সাম্প্রতিক সময়ে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম, আমাদের এই ট্রাইব্যুনালের সাফল্য, আমাদের প্রসিকিউশন টিমের সাফল্য, এইগুলোকে মেলাইন করবার জন্যে, ম্লান করবার জন্যে একটি বেস্টেড কোয়ার্টার নানানভাবে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। কখনো আমাদের প্রসিকিউশন টিমকে নিয়ে তারা নানান অপপ্রচার করেন, কখনো ট্রাইব্যুনালকে নিয়ে তারা অপপ্রচার করেন, কখনো এই ট্রাইব্যুনালটাকে বন্ধ করে দেওয়ার জন্যে নানান রকম কার্যক্রম তারা উদ্যোগ নেন। এই ট্রাইব্যুনালটি 2010 সালে গঠন হওয়ার পরে এখানে অসংখ্য মামলার বিচার নিষ্পত্তি হয়েছে, কিন্তু আজকে যিনি এই ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও কিন্তু এর আগে এই ট্রাইব্যুনালের কোনো মামলায় তিনি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। কিন্তু আজকে যখন দেখা গেল যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট সরকারের সেই কুশীলবদের বা দোসরদের বিচার এখানে হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে এবং অত্যন্ত আইন অনুযায়ী স্বচ্ছতার সাথে যখন এই বিচারটি হচ্ছে, তারা এই বিচারটাকে বাধাগ্রস্ত করবার জন্যে, এই ট্রাইব্যুনালটাকে বিতর্কিত করবার জন্যে একটা শ্রেণীর দ্বারা ইন্ধনে মেতে উঠে অথবা তারা একটা বিশেষ উদ্দেশ্যে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন হাইকোর্টে রিট পিটিশন ফাইল করা হচ্ছে বা নানান ফোরামে তারা আন্তর্জাতিক ফোরামে তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন দিচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযোগ উত্থাপন করছে। এবং এটাও আপনাদেরকে বলে রাখি যে আমাদের এখানে এই ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিতর্কিত করার জন্যে আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি একটা ঘটনার কথা বলতে চাই যে গত 1 সপ্তাহ আগে ফজলে করিম চৌধুরী নামে একজন আসামি, তিনি 2.5 মাস যাবৎ এই ট্রাইব্যুনালে আসছেন না। পিজি হাসপাতালে অর্থাৎ বাংলাদেশ মেডিকেল হসপিটালের জনৈক ডাক্তার ধীমান চৌধুরী নামে তিনি বিশেষভাবে একটা সার্টিফিকেট দিচ্ছেন, ওই সার্টিফিকেট ব্যবহার করে করে তিনি আদালতে আসা থেকে বিরত থাকছেন। আমরা যখন এটা আদালতের দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা বললাম যে তিনি যেহেতু লং এলমেন্টে দোহাই দিয়ে তিনি আসছেন না, আমাদের তাকে আনার প্রয়োজন নাই। যেহেতু তার আইনজীবী আছে, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলার শুনানি হইতে আইনগত কোনো বাধা নাই। এইভাবে যখন আদালত অর্ডার করলেন যে এই আসামিকে আনার প্রয়োজন নাই, তার আইনজীবীর উপস্থিতিতেই এই মামলার বিচার কার্য চলবে, তখন সম্পূর্ণরূপে আদেশ ব্যতিরেকে আদালতের কোনো আদেশ ছাড়া আসামিকে পরের দিন একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। আমরা ওই দিন তাকে অ্যাম্বুলেন্সে আনার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না এবং কোনো আদেশও ছিল না, কিন্তু তাকে শুধু মিডিয়াতে কাভারেজ পাওয়ার জন্যে এবং বিশেষ মহলের একটা সিম্পিতি নেওয়ার জন্যে তিনি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেন, অথচ তাকে ওই দিন আদালতে আসারই কথা না। সেইটি আবার তিনি ইউরোপীয় পার্লামেন্ট, তিনি বা জাতিসংঘ নানান জায়গায় তিনি দরখাস্ত দিয়ে এই আমাদের বিচার কার্যটাকে বিতর্কিত করার জন্য তিনি অপচেষ্টা করছেন।
এইভাবে আমরা এই বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার, নানা কৌশল যেটাই গ্রহণ করুক না কেন, এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কার্যক্রম কোনো অবস্থাতেই থেমে থাকবে না এবং ভবিষ্যতে আমাদের এই মামলার কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন আমাদের 10টি মামলা গতকালকে পর্যন্ত রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই বন্ধের আগে অথবা বন্ধের পরপরই 10টি মামলায় নতুন করে রিপোর্ট দাখিল হবে এবং ফরমাল চার্জ দাখিল হবে। শুধু তাই না, 24টি মামলা এখন বিচারাধীন আছে। আমরা বিশ্বাস করি যে আগামী বন্ধের পরে পরবর্তী মাসে আমাদের এই মামলার বিচার সংখ্যা ইনশাল্লাহ আমরা 100-র উপরে আমরা ইনশাল্লাহ 2টি ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারবো। আপনাদের সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আমরা যে স্বচ্ছভাবে যাতে আমরা কাজ করতে পারি সেই বিষয়ে আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।